ওথেলো বিরাট বড় একটি নাটক, উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি, দারুণ। তো এই নাটকটা আমরা আজকে একটা ক্লাসে নাটকের পুরো কনসেপ্ট বুঝবো, এবং এই নাটক থেকে যে ধরনের প্রশ্ন বা এই গল্পটা থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যেগুলো অবশ্যই পড়া উচিত, সেই প্রশ্নগুলো ওয়ান লাইনার প্রশ্ন এবং তার ওয়ার্ড সমস্তটা থাকছে ক্লাসের শেষে। সেই পিডিএফটা তোমাদের দেওয়া হবে তোমরা যারা অনলাইন ক্লাস করছো, ঠিক আছে? সুন্দরভাবে ওথেলো আমি সুন্দর করে বোঝাবো। দেখো এই নাটক বা গল্প যাই বলো অনেকটা বড়, তো তো লাইন বাই লাইন পড়াতে গেলে তোমরা বোর ফিল করতে পারো, এবং এটার জন্য লাইন বাই লাইন পড়ার দরকার নেই। যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে ওগুলোকে আমরা এক জায়গায় করেছি। আর মূল কনসেপ্ট বোঝার জন্য যেটুকু জানার দরকার আমি দারুণ করে আজকে বলার চেষ্টা করব, নিজের 100% দেবো। শুধু তোমাদের থেকে এটাই চাইবো, মন দিয়ে পুরো ক্লাসটা করো। দেখো ওথেলোটা তোমাকে আর অন্য কোথাও দুবার তিনবার কিচ্ছু দেখতে হবে না, একবার জাস্ট একবার একটু মন দিয়ে ক্লাসটা করো, তোমাকে ওথেলোর পুরো সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? মন দিয়ে ক্লাসটা করো। দেখো ওথেলো নাটকটা শুরু হচ্ছে দারুণ একটা রোম্যান্টিক ভালোবাসা প্রেমের কাহিনীর মধ্যে দিয়ে, এবং তার এন্ডিং একটা ট্র্যাজেডি, দুঃখের মধ্যে দিয়ে। এমন একজন মানুষের কাহিনী আজকে আমরা শুনবো, যে সে একটা মেয়েকে ভীষণ ভালোবেসেছিল, তাকে বিয়ে করেছিল, তার নিজের থেকেও সে তার বউকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওই যে শত্রু, শত্রু তো আসবেই, তাই না? এই শত্রু বা এরকম টাইপের কেউ এসে এমন কিছু এমনভাবে বলল, ভালোবাসা বউয়ের প্রতি চলে গেল, ঠিক ভুলের বিচার করলাম না, আলটিমেট একটা দুঃখের মধ্যে দিয়ে গল্পটা শেষ হলো। তো এই জিনিস আজকের আমাদের টেক্সটে রয়েছে, দারুণ লাগবে। আমি পুরো ক্যারেক্টার সমস্ত কিছু আমি নিয়ে এসেছি, ক্যারেক্টারের নামগুলো আমাদের ভালো মতো জানতে হবে, তাহলেই তো আমরা প্রশ্ন উত্তর করতে পারবো। আমাদের ক্লাসটা করার মানে এটাই যে আমরা যাতে এমসিকিউ আমাদের পরীক্ষায় যে কটা যা ওথেলো থেকে দেবে একটাও যাতে মিস না হয়। তো সেই অনুযায়ী যেগুলোর দিকে মন দেওয়া দরকার, যেটা ভালো করে বোঝা উচিত, সেটা আমি বলবো। আচ্ছা আমি শুরু করছি, ভালো করে মন দাও। দেখো আমি সব ক্যারেক্টার নিয়ে এসেছি, আরও কিছু ক্যারেক্টার আছে যেগুলো জানার প্রয়োজন নেই, এই কটা ক্যারেক্টার এগুলোই মেন ক্যারেক্টার, আর কিছু অল্প কিছু ছোটোখাটো সেই ক্যারেক্টার না জানলেও হবে, এর মধ্যে দিয়ে পুরো টেক্সটটা তুমি বুঝে যাবে, একটাই ক্লাস সম্পূর্ণটা। ওথেলো, আমরা ওথেলো হচ্ছে আমাদের টেক্সটের হিরো, তাই তো? তার নামে পুরো টেক্সটটা। আচ্ছা ওথেলোকে জানার আগে আগে আমাদের জানতে হবে ডেসটিমোনা, ঠিক আছে? এবং ডেসটিমোনাকে জানার আগে আমাকে জানতে হবে ব্রাবান্সিও। ব্রাবান্সিওটাকে, ডেসটিমোনাটাকে, দেখো ব্রাবান্সিয়া হচ্ছে একজন ধনী সেনেটর, কোথাকার? ভেনিসের, ভেনিসের একজন নামকরা সেনেটর। আচ্ছা সেনেটরটা কি? সেনেটর হচ্ছে, যেমন আমরা দেখি না এই লোকসভার ভোটে সাংসদ থাকে, সাংসদদের ভোটে আইন তৈরি হয়, হ্যাঁ আইনসভায় তো সাংসদদের একটা ভূমিকা রয়েছে, তাদের ভোটের গুরুত্ব মূল্য রয়েছে। তেমন ওই ভেনিস, ওই ইউরোপের ওই দেশগুলোতে তো এরকম সেনেটর থাকতো অনেক, এবং সেনেটরদের হেড হচ্ছে সেই দেশের সম্রাট বা রাজা তাকে বলা যেতে পারে, ঠিক আছে? মানে তাকে ডিউক বলা হয়, উপাধিতে ডিউক। তো অনেক কটা সেনেটরের ভোটে ডিউক নির্বাচিত হয়, বা রাজাদের ব্যাপার তো তো ভোটাভুটি তো গণতান্ত্রিক ব্যাপার নেই, তো ডিউকের আন্ডারে অনেক সেনেটর থাকে। জাস্ট এরমভাবে আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। তো এই ধনী সেনেটর, তার একটা সুন্দরী কন্যা ছিল, তার নাম হচ্ছে ডেসডিমোনা, আমাদের আজকের এই টেক্সটের নায়িকা। ডেসটিমোনা ভীষণ সুন্দর, সুন্দরী একজন নারী, সুন্দরী একজন মেয়ে, তাকে দেখতে এতটাই সুন্দর যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সম্বন্ধ আসতো ডেসটিমোনার কাছে, ব্রাবান্সিওর কাছে, যে আপনার মেয়েকে বিয়ে করতে চায় আমার সন্তান বা আমি, যাই হোক এরকম প্রচুর সম্বন্ধ আসতো, ভালো ভালো সব সুন্দর সুন্দর সব রাজপুত্রের মতো ছেলেগুলো আসতো, কিন্তু আমাদের এই ডেসটিমোনার পছন্দ হতো না, হতো না। কেন? তিনি একজনের প্রেমে পড়ে গিয়েছিলেন, সেই ব্যক্তিটাকে তার পাশেই রয়েছে, তিনি হচ্ছেন আমাদের ওথেলো, আমাদের আজকের টেক্সটের হিরো। তো আমরা ছবিটা দেখে বুঝতে পারছি কালো বর্ণের। এই ওথেলো যে, তিনি হচ্ছেন একজন মুর। মুর কাকে বলে এটা আমাদের জানতে হবে। মুর হচ্ছেন
যে মুসলিম উচ্চ মানে বংশের মুসলিম সম্প্রদায়ের বীর যোদ্ধাদেরকে মুর বলা হয়। ঠিক আছে, তো সেই একজন মুর ছিলেন ওথেলো। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা, বীর, এবং তুর্কিদের সাথে যুদ্ধ করেছিলেন, ভীষণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, যার ফলে এই ওথেলোকে সেনাপতি করা হয় ভেনিসের। এবং সারা দেশের মানুষ মানে বীর যোদ্ধা হিসেবে ওথেলোকে চেনে এবং ওথেলোকে সবাই ভালোবাসে। তো এইরকম একজন সুন্দর ক্যারেক্টারের এই ওথেলোকে ভালোবেসে ফেলেন আমাদের ডেসডিমোনা। তো ডেসডিমোনা যেরকম দেখতে, ওথেলো তার থেকে খুবই খারাপ দেখতে। ডেসডিমোনার কাছে যে ধরনের সম্বন্ধ আসতো, তাদের সেই মানে ছেলেগুলোর যে রূপ ছিল, সেই রূপের কাছে আমাদের ওথেলোর রূপ কিছুই না। কিন্তু তবুও আমাদের ডেসডিমোনা ওথেলোকে ভালোবেসেছিল, পরবর্তীতে বিবাহও করেছিল। এবার আসি, ভালোবাসলো কেন, কি এমন করলো ওথেলো যাতে ডেসডিমোনা ভালোবাসলো? ওথেলো তার দুঃসাহসিক অভিযান, বিভিন্ন জায়গায় দুঃসাহসিক অভিযান তার জীবনে হয়েছে, বিভিন্ন মানে শত্রুর মুখোমুখি হয়েছে, বিভিন্ন খারাপ জিনিস তার সামনে এসছে, তাকে আটক করা হয়েছে, তাকে বন্দি করা হয়েছে, তাকে কৃতদাস বানানো হয়েছে, অনেক কিছু তার সাথে তার জীবনে হয়েছে। তো তার এই মানে রোমাঞ্চকর এবং এই মানে ভয়ানক এই অভিযানের গল্পগুলো তিনি এসে শোনাতেন। কাকে শোনাতেন? ব্রাবান্সিওকে। ব্রাবান্সিও সেনেটর, তিনি ওথেলোকে ডাকতেন এবং ওথেলো এসে ব্রাবান্সিওকে সেই দুঃসাহসিক অভিযানের সেই গল্পগুলো বলতো, যে কিভাবে ওই মানে কঠিন প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে ওথেলো জীবন্ত ফিরে আসতো। ঠিক আছে, তার অভিযানের বিভিন্ন গল্প ওথেলোর থেকে শুনতো। কে শুনতো? ব্রাবান্সিও। আচ্ছা, ব্রাবান্সিও যখন শুনতো, তখন ব্রাবান্সিওর পাশে চলে আসতো আমাদের ডেসডিমোনা। ডেসডিমোনা তখন মানে ডেসডিমোনার যদি বাড়িতে কোনো কাজও থাকতো, ঘরে কোনো কাজও যদি থাকতো, সে যখন জানতে পারতো ওথেলো এসছে তার অভিযানের গল্প বলতে, ডেসডিমোনা ছুটতে চলে আসতো। সে দেরি করতো না, বা যে কোনো কাজ মানে দেখা গেল সে করছে, ওথেলো এসছে গল্প বলতে, সে তার কাজটা তাড়াতাড়ি করে চলে আসবে ওথেলোর গল্প শোনার জন্য, ওথেলোর এই অভিযানের কাহিনী শোনার জন্য। তো যেটা হয়, দীর্ঘদিন ধরে এরকম একটা মানুষ তার অভিযানের কথা ব্রাবান্সিওকে বলছে, ব্রাবান্সিওর কন্যা তার পাশেই বসে আছে শুনছে। তো যেটা হয়, ডেসডিমোনা সেই অভিযানের কথা শুনতে শুনতে ওথেলোর প্রেমে পড়ে যায়। ঠিক আছে, এবং ওথেলো তাকে ভালোবেসে ফেলে এবং তাদের এই ভালোবাসাতে হেল্প করে আমাদের ক্যাসিও। নতুন একটা ক্যারেক্টার আমরা পেলাম। আপাতত আমি একটা দুটো তিনটে ক্যারেক্টার নিয়ে কথা বললাম। 4 নম্বর ক্যারেক্টার ক্যাসিও। বাকি ক্যারেক্টার এখন দেখবো না, যখন যেটা আমি করাচ্ছি তখন সেটার দিকে মন দাও। ক্যাসিও, এই ক্যাসিও হেল্প করেছিল কাকে? এই ওথেলো এবং ডেসডিমোনার ভালোবাসাকে সফল করার জন্য ক্যাসিওর অবদান রয়েছে। ক্যাসিওটাকে, ক্যাসিও হচ্ছে একজন কি বলা হয়, খুব সুন্দর দেখতে একজন সৈনিক। ঠিক আছে, তো ওথেলোর টিমেরই একজন সৈনিক ক্যাসিও। তো তাকে দেখতে দারুণ। ঠিক আছে, এলাকার কোনো লোকের যদি সুন্দরী বউ থাকে, তারা সাবধানে থাকতো ক্যাসিওর মতো ছেলেদের থেকে, কারণ এরা এতটা সুন্দর ছিল এবং এদের কথাবার্তা এমন টাইপের ছিল যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাওয়ার মতো। ঠিক আছে, তো এই ক্যাসিও হেল্প করেছিল কাকে? ওথেলোকে। কেন? ডেসডিমোনার সাথে যাতে তার প্রেমটা পরিণত পর্যায়ে যায়। তো যাই হোক, এই জায়গাটা আমরা বুঝতে পারলাম, তাই তো? তাহলে ক্যাসিও নতুন একটা ক্যারেক্টার আমরা পেলাম। তো যাই হোক, দুজনের এবার বিয়ে হয়ে গেল, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, বিয়ে তো করতে হবে, দুজন দুজনকে বিয়ে করলো। আচ্ছা, বিয়েটা কিভাবে করলো? এই আমাদের ডেসডিমোনার বাবা কি মানবে ডেসডিমোনাকে? মানবে না, তারা গোপনে লুকিয়ে বিয়ে করলো। আর আমাদের এই ডিজিটাল বোর্ডের কর্নারে রয়েছে ভিলেন। ভিলেন দেখো, ভিলেনের নাম কি? ইয়াগো। ইয়াগো ওথেলোকে পছন্দ করতো না, ইয়াগো ক্যাসিওকে পছন্দ করতো না। কেন করতো না? তারও কারণ আছে, এবং এই ভিলেনের জন্যই এই দারুণ রোম্যান্টিক গল্পটা লাস্টে একটা ট্র্যাজেডি, একটা দুঃখের কাহিনীতে পরিণত হবে। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। ইয়াগো
ক্যারেক্টারগুলোর নাম মনে রাখতে হবে, কিন্তু আমাদের মেন ভিলেন হচ্ছে ইয়াগো। ইয়াগো কেন ওথেলোকে পছন্দ করতো না, কেন ক্যাসিওকে পছন্দ করতো না, দুটোরই একটা একটা করে কারণ রয়েছে। দেখো, ক্যাসিওকে পছন্দ না করার কারণ হচ্ছে ওথেলো ক্যাসিওকে জেনারেল পদে নিয়োগ করেছিল। যে জেনারেল পদের দাবিদার ছিল আমাদের ইয়াগো। কেন? ইয়াগো হচ্ছে সেনাবাহিনীর একজন প্রবীণ সিনিয়র লিডার বলা যায়। তো এই সিনিয়র লিডারকে জেনারেল পদে উন্নীত না করে ওথেলো ক্যাসিওকে জেনারেল করেছিল। বোঝা গেল? আচ্ছা, এটা কি মেনে নিতে পারবে ইয়াগো? পারবে না। তার ভীষণ হিংসা হতো একে নিয়ে, ভীষণ হিংসা হতো। আচ্ছা, আর কি হিংসা হতো, এবং ইয়াগো বিভিন্নভাবে একে নিয়ে ঠাট্টাও করতো যে এ জেনারেল, এ তো মেয়ে পটাতে মানে ওস্তাদ, কি করে মেয়েদেরকে পটাতে হয় সেই সব ভালো বোঝে, ও কি সেনাবাহিনী চালাতে পারবে, এরকম ঠাট্টা করতো। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে ক্যাসিওকে কেন ইয়াগো অপছন্দ করতো, ওথেলোকে কেন অপছন্দ করতো ইয়াগো, তার কারণটা এবার জেনে নাও। দেখো, ইয়াগোর স্ত্রী তার নাম হচ্ছে এমিলিয়া। কি বললাম? এমিলিয়া। এই ইয়াগো সন্দেহ করত এমিলিয়ার সাথে মনে হয় ওথেলোর অ্যাফেয়ার্স আছে, বা ওথেলো এমিলিয়াকে পছন্দ করে। ঠিক আছে? তো এই যে সন্দেহটা জাগে ইয়াগোর মনে, তো ইয়াগো ঠিক করে ওথেলোকে, ক্যাসিওকে, ডেসটিমোনাকে ধ্বংস করে দিতে হবে। ধ্বংস মানে এদের মধ্যে ঝামেলা পাকাও। এমনি তো বাহু বলে তো হবে না, তরোয়াল নিয়ে বেরোলে তো আর হবে না, কারণ সর্বোচ্চ পদে রয়েছে ওথেলো, তার পরের পদে রয়েছে ক্যাসিও, এবং তার পরের দিকের পদে রয়েছে ইয়াগো। তা বাহুবলের কোনো জায়গা নেই। তাহলে কি করতে হবে? ছল চাতুরি, কোনোভাবে সংসারে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, সেই কাজটাই করেছিল ইয়াগো। ঠিক আছে? আচ্ছা, তো ইয়াগো এখন ইয়াগোর তাহলে প্রথম প্ল্যান, তাকে মানে ইয়াগোর মাথায় এটাই সবসময় চলছে যে কি করে এদের সমস্যায় ফেলা যায়। প্রথম সুযোগ পেল, কি সুযোগ? ওথেলো ডেসটিমোনাকে বিয়ে করেছে, যেটা ব্রাবান্সিও জানে না। তখন ইয়াগো ঠিক করলো ব্রাবান্সিওকে জানিয়ে দেবো, ব্রাবান্সিও এসে তাদের মধ্যে সমস্যা দারুণ তৈরি হবে, খুব ভালো হবে। বোঝা গেল? তো ও প্রথমেই চলে গেল ব্রাবান্সিওর কাছে। ব্রাবান্সিও তো ক্ষুব্ধ, ব্রাবান্সিও তখন চলে গেল ডিউকের কাছে। এই যে আমাদের ডিউক, নতুন আরেকটা ক্যারেক্টার পেলাম। তো সেনেটারদের, অনেক কটা সেনেটারদের লিডার হচ্ছে একজন ডিউক, এবং ভেনিসের যে ডিউক ছিলেন, এই ডিউক কিন্তু ভীষণ মানে রেসপেক্টেড একজন লোক ছিলেন, একজন সাহসী এবং একজন শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। সঠিককে সঠিক বলতেন, ভুলকে ভুল বলতেন, এরকম ক্যারেক্টার ছিলেন। ঠিক আছে? এবং তার কাছে যারা যেত সঠিক বিচার পেত। তো এই ডিউকের কাছে আসলো কে? ব্রাবান্সিও। এসে বলছে, আমার মেয়েকে ওথেলো ছল চাতুরি করে, মানে কি বলে, বসে এনে আমার মেয়েকে জালে ফেলেছে, ওথেলোর ব্যবস্থা করতে হবে। ডিউককে এসে ব্রাবান্সিও বলল। আবার আরেক দিকে একটা সমস্যা দেখা গেল, সাইপ্রাস দ্বীপ বলে একটা আমাদের এখানে রয়েছে। তো এই দ্বীপ ভেনিসেরই আর কি। এই দ্বীপের দিকে ছুটে আসছে তুর্কি সেনাবাহিনী। বিগত সময়ে তুর্কিদের হারিয়ে ওথেলো জিতেছিল, এবং ওথেলোকে সেনাপতির পদে নিয়োগ করা হয়েছিল। তো সেই তুর্কি বাহিনী আবার সাইপ্রাস দ্বীপে আসছে আক্রমণ করতে। এই খবরটা ডিউকের কাছে আসলো। তখন ডিউক ঠিক করলো যে ওথেলোকে ডেকে পাঠাতে হবে দুটো কারণে। প্রথম কারণ, সমস্যায় পড়েছি আমরা, সাইপ্রাসকে রক্ষা করতে হবে, যোদ্ধা সাহসী ওথেলোকে ডাকো। 2 নম্বর কারণ, ওথেলো আবার এরকম কি একটা ঘটনা ঘটিয়ে বসে আছে, এ তো আবার একজনকে ভাসিয়েছে বলছে ব্রাবান্সিও, তাহলে এর বিচারও তো করতে হবে। দুটো কারণেই আমাদের ওথেলোকে ডেকে পাঠালেন ডিউক অফ ভেনিস। আচ্ছা, ওথেলো চলে আসলো ডিউক অফ ভেনিসের কাছে। এখানে এসে তাকে তো এবার বলতে হবে, বলো কি বিষয়, কি ব্যাপার, তুমি কেন এরকম করলে। তো ব্রাবান্সিও তার কথা রাখলো। তো দোষী সাব্যস্ত তাহলে হলো, কে সাব্যস্ত দোষী হলো? ওথেলো। এবার ওথেলোকে বললো, তোমাকে আত্মপক্ষ সমর্থনের আমি সুযোগ দিলাম, তোমার নামে অনেক কমপ্লেন আছে,
বলো তুমি তোমার হয়ে কিছু বলতে যাও কিনা। তখন ওথেলো বলল, আমি সাধারণভাবে আমার অভিযানের কথাগুলো ব্রাবান্সিওকে বলতাম, তার কন্যা পাশ থেকে শুনতো, তার ভালো লাগতো, সে আমাকে ভালোবেসে ফেলেছিল, আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম, ব্যাস আমরা বিয়ে করেছি, আমরা দুজনেই পরিণত। ডিউক ভাবছে ঠিকই তো, কথা তো ঠিকই আছে, এখানে তো ভুল নেই। তখন ডিউক ব্রাবান্সিওকে বলল, মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আর এটা বলার আগে সেই সময় ডেসটিমোনাও চলে এসছে। ডেসটিমোনা এসে বলল, আমি নিজের ইচ্ছায় তাকে ভালোবেসেছি, তাকে মানে তার প্রেমে পড়ে তাকে আমি বিয়ে করেছি, ঠিক আছে, এখানে আমারও মানে আমিও চাই ওথেলোকে। তখন ডিউক ভাবছে আর তো কিছু করার নেই, দুজনই যখন রাজি, এটা স্বাভাবিকভাবে কোনো খারাপ কিছু এখানে বশ বা ছলচাতুরির কোনো জায়গা নেই। তো তখন ডিউক বলছে ব্রাবান্সিওকে যে মেনে নাও। ব্রাবান্সিও তো ভীষণ মানে ক্ষুব্ধ হয়ে গেল। তখন মেয়েকে বলল, মেয়ের সাথে রাগারাগি। তখন মেয়ে রিপ্লাই দিচ্ছে পাল্টা। কি রিপ্লাই দিচ্ছে, বাবা তুমি যে আমার মাকে বিয়ে করেছো, আমার মাও তো একই কাজ করেছে, আমার মাও তো আমার দাদুকে মানেনি, দাদু তো বলেছিল তোমার সাথে বিয়ে দেবে না, কিন্তু আমার মা তো দাদু থেকে পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছিল, করেছিল তো, তাহলে এখন আমার ক্ষেত্রে আর ভুল কেন, তো তুমিও তাহলে অপরাধী। তো এইরকম কথা বলায় বাবা কি স্বাগত জানাবে? সে ভীষণ ক্ষুব্ধ হয়ে যায় এবং সে তখন বলে, ওথেলো তুমি একে নিয়ে আমার সামনে থেকে চলে যাও, আমি এর মুখ দেখতে চাই না। আর আরেকটা কথা মনে রাখবে, এই মেয়ে আমাকে ঠকিয়েছে, এই মেয়ে তোমাকেও কিন্তু ঠকাতে পারে। জাস্ট এই কথার মধ্যে দিয়ে এদিকের পার্ট কমপ্লিট হলো, এদিকে আমাদের ব্রাবান্সিও কমপ্লিট হলো, এদিকে আমাদের ডিউক কমপ্লিট হলো। এই দুটো ক্যারেক্টারের আর প্রয়োজন নেই, বোঝা গেল? যাই হোক, ওথেলো এবং ডেস্টিমোনা এবার তারা সংসার করবে। তো ডেস্টিমোনা বলল, আমারও কিছু দায়বদ্ধ রয়েছে, আমি ওথেলোর সাথেই থাকবো। আর ওইদিকে শোনা গেল যে সাইপ্রাস দ্বীপে যেতে হবে, তুর্কিরা যেহেতু আসছে ইয়ে করতে। তো ওথেলো ডেস্টিমোনা সাইপ্রাস দ্বীপের দিকে চলে গেল এবং সেখানে সাইপ্রাস দ্বীপে যাওয়া মাত্রই ওথেলো জানতে পারল যে তুর্কির সেনাবাহিনী ওই সমুদ্রের মধ্যে ঝড়ের বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে পুরো তাদের জাহাজ লন্ডভন্ড হয়ে তারা সব মারা গেছে। ব্যাস, সাইপ্রাসবাসী তো ভীষণ খুশি, সাইপ্রাসের সব লোকজন। তখন তারা ঠিক করলো পার্টি হবে, পার্টি, আনন্দ করব। তো ওথেলো বলল, ঠিক আছে চলো আমরা সব আনন্দ করব। তো তুর্কি বাহিনী তো আর নেই, আমাদেরকে তো আনন্দ করতে হবে এবার। আচ্ছা, আনন্দ যে করবে এই আনন্দের দায়িত্ব দেওয়া হলো ক্যাসিওর ওপর। ক্যাসিওকে কিন্তু জেনারেল করা হয়েছে, জেনারেল পদে উন্নীত করা হয়েছে। ক্যাসিওর একটা সৈনিক ছিল, তাকে কিন্তু মানে জেনারেল পদে নেওয়া হয়েছে। আর এই জেনারেল পদে নেওয়ার কারণটা হচ্ছে ওই যে বললাম, ওথেলো এবং ডেস্টিমোনার ভালোবাসাতে ক্যাসিও ভীষণভাবে হেল্প করেছে, তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছে। এবং জেনারেল পদে যেহেতু ক্যাসিও রয়েছে, তাই ওথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছে, এইখানে যে পার্টিটা হবে সাইপ্রাস দ্বীপে, তোমার দায়িত্ব সিকিউরিটি যেন সুন্দরভাবে সব থাকে, কেউ যেন মদ্যপান না করে, তুমিও মদ্যপান করবে না, সুন্দরভাবে যেন অনুষ্ঠানটা হয়। ব্যাস, ক্যাসিওর ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের ভিলেন বাবাজি বলছে, আরেকটা সুযোগ, একে কোনোভাবে উস্কে দেওয়া যায় নাকি দেখি, ঠিক আছে, একে কোনোভাবে যদি উস্কে দেওয়া যায়, যদি কোনো রকম ইনডিসিপ্লিন কিছু একে দিয়ে করানো যায়, তাহলে ওথেলো একে এর পথ থেকে সরিয়ে দেবে। কি করা যায়? পার্টি শুরু হয়েছে, ইয়াগো ক্যাসিওর কাছে গিয়ে ফুসলিয়েছে এবং তাকে উত্তেজিত করেছে এবং তাকে দেখিয়েছে যে ইয়াগো কতটা ভালোবাসে ক্যাসিওকে, ভীষণ ভালোবাসে। তো ভালোবাসার খাতিরে এক পেগ হয়ে যাক না, তো এক দু পেগ যদি হয়, মদ খাওয়ানো আর কি। তো যাই হোক, যেটা বারণ ছিল ওথেলোর, ক্যাসিও সেই কাজটা করে ফেলেছে, সে এর কথা শুনে মদ খেয়ে ফেলেছে। এবার মদ খেলে মাথা ঠিক থাকে না, ব্যাস এবার ওই যে পার্টিতে একজন উচ্চ পদস্থ একজন কর্মচারী এবং সৎ কর্মচারী, সভ্য ভদ্র কর্মচারীর সাথে মানে লড়াইয়ে জড়িয়ে পড়ে ক্যাসিও, যেটা নর্মালি হয়। এবং ক্যাসিও এছাড়াও ডেস্টিমোনাকে নিয়ে আরও কিছু কথা বলে ফেলে, ডেস্টিমোনা ভীষণ সুন্দর, এরম টাইপের কথা ঘোরের বসে বলে ফেলে। ব্যাস এই দুটো জিনিসকে নিয়ে এবার ইয়াগো
সুযোগ নিল। কি সুযোগ? ঝামেলা হচ্ছে আর ওরকম কথা ও বলেছে। তো যে অ্যালার্ম থাকে, যে বেল থাকে, দেখা যায় চারিদিকে যে যুদ্ধ বাজলে সেই সাইরেন বাজানো হয়, সেই রকম সাইরেন বাজানো হলো যে সমস্যা। ওথেলোর কানে সাইরেনের আওয়াজ গেল, ওথেলো চলে আসলো। ওথেলো এসে বলছে কি হয়েছে? তখন জানাজানি হলো যে ঘটনাটা খুব একটা বড় ছিল না, ছোটই ঘটনা ছিল, কিন্তু এমনভাবে সাইরেন টাইরেন বাজিয়ে ইয়াগো মানে প্ল্যানটা করেছে যাতে কি না কি হয়ে গেছে। ওথেলো আসতে বাধ্য। এবার ওথেলোর সামনে রিপ্রেজেন্ট করা হলো ক্যাসিওকে, এবং ক্যাসিও তখন বুঝতে পারলো আমি তো ভুল করে ফেললাম, এ কী করে ফেললাম আমি, ঘুরে আমি এটা কী সব করে ফেললাম। এবং জানাজানি হলো যে ক্যাসিও এরকম করেছে, একজন ভালো কর্মচারীর সাথে লড়াই করেছে, এই সমস্ত করেছে। তখন ওথেলো ভীষণ রেগে যায়, কারণ আমি তোমাকে বলেছিলাম মদ খাবে না, পুরো একদম সুন্দরভাবে জিনিসটাকে দেখতে হবে, তুমি এই কাজ করলে, তোমাকে জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তো সেই মুহূর্তে ক্যাসিওকে জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়ার পর বেশ মজা। ইয়াগো যেটা চেয়েছিল তার প্রথম জিনিসটা পূরণ হলো, কিন্তু এখনও তো মেটেনি, কারণ একে সরিয়ে দেওয়ার সাথে সাথে এ তো আর এখানে ঢুকতে পারেনি। এবার ক্যাসিও ভাবছে এ কী হলো রে বাবা, আমি তো বুঝতেই পারিনি। ও কিন্তু অনুতপ্ত তার এই ব্যবহারের জন্য, ঠিক আছে, অনুতপ্ত। এবার অনুনয় বিনয় ওথেলোর কাছে করে আর লাভ নেই, ও যা করে ফেলেছে। আর এমনভাবে ইয়াগো পাকিয়েছে জিনিসটা, ওথেলোর কাছে আর অনুনয় বিনয় করে কোনো লাভ নেই। তো আমাদের ভিলেন বাবাজি চলে এসছে ক্যাসিওর কাছে। ক্যাসিওকে বলছে তোমার তোমার এই পরিণতি থেকে তুমি বাঁচতে পারো, একটা উপায় আছে, তুমি ডেস্টিমোনার কাছে যাও। এটা একটা ছক, ঠিক আছে। ডেস্টিমোনার কাছে যাও, গিয়ে তাকে বলো ডেস্টিমোনা ওথেলোকে রাজি করিয়ে দেবে। ওই ছকটা করলো, কারণ কোনোভাবে যদি ওথেলোর মধ্যে সন্দেহ জাগানো যায় যে ক্যাসিও আর ডেস্টিমোনা দুজন দুজনকে ভালোবাসে, তাহলে ওথেলো তো একে ছাড়বে না, একেও ছাড়বে না। এই সুযোগটা নেওয়ার জন্য ও বলল যাও ডেস্টিমোনার কাছে। তো ক্যাসিও তো ভালো মানুষ, ডেস্টিমোনার কাছে গেল যে এই অবস্থা ব্যাপার, আমি ভুল করে ফেলেছি, বুঝতেই পারিনি। যেটা সত্যি কথা সে বলল যে আমি বুঝতে পারিনি, এরকম হয়ে গেছে, তো তুমি একটু দেখো না তোমার ওথেলোকে একটু বলে আমি আমার পথটা যাতে ফিরে পাই, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তো ডেস্টিমোনা তখন ভাবছে এ তো আমাদের প্রেমে আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছে, তো এর এই ছোট কারণে তাকে এত বড় শাস্তি দেওয়া উচিত নয়। তখন ডেস্টিমোনা ওথেলোকে বলল যে তুমি ওকে ক্ষমা করে দাও, যাই হোক ব্যাপারগুলো তুমি একটু মনে রাখো, বা পুরনো কথা মনে করো, যে আমাদের ভালোবাসাকে মানে পরিণত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এর তো বিশাল ভূমিকা ছিল, একটা ভুল করে ফেলেছে, ছেড়ে দাও একে। তো ওথেলো বলল ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তো ডেস্টিমোনা তবুও না, সময় কি করে দেবো, তুমি ক্ষমা করে দাও, তুমি আমি তো তোমায় তেমন কিছু চাই না, শুধুমাত্র এই সামান্য একটা জিনিস চেয়েছি, তুমি এটা দিতে পারবে না? বারবার করে অনুনয় বিনয় করার পর তখন ওথেলো বলল ঠিক আছে, ওকে জেনারেল পদে ফিরিয়ে দেওয়া হবে, তবে এই মুহূর্তে নয়, কিছুটা সময় দেওয়া হবে। তো যাই হোক, ওথেলো এই কথাটা বলার পরে তো ডেস্টিমোনা সাথে ক্যাসিও দেখা করলো। তখন ডেস্টিমোনা ক্যাসিওকে বলল যে আমার কথা হয়েছে, তুমি তোমার পথ ফিরে যাবে। যাই হোক, এই বিষয় নিয়ে যখন কথা হচ্ছে তখন আমাদের ভিলেন বাবাজি ওথেলোকে নিয়ে চলে আসলো ডেস্টিমোনার ঘরে, ঠিক আছে, নিয়ে আসলো, বা তারা ওইখান দিয়ে যাচ্ছিল, যাই হোক কোনো একটা পরিস্থিতি হবে, হয়তো ষড়যন্ত্র করে সে ওইখানে নিয়েই আসলো, যেন ওই সময় ওইখানে থাকবে। তো যাই হোক, ওথেলো আর ইয়াগো তখন প্রবেশ করলো ঘরে, ডেস্টিমোনা এবং ক্যাসিও, যেটা হয় আর কি। ক্যাসিও দেখে তো ওথেলোকে দেখে তো ভয় পেয়ে গেল যে তো বিপদ আছে। তো ক্যাসিও ওই ওথেলোকে এক ঝলক দেখা মাত্রই চোরের মতো পিছন দরজা দিয়ে বেরিয়ে গেল। তো ওথেলো দেখলো এটা কি হলো, ওর মধ্যে সন্দেহ জাগেনি কিন্তু ওথেলোর মধ্যে, তবুও ঠিক আছে, ক্যাসিও আমার বন্ধু, ঠিক আছে, ততটাও সন্দেহ করেনি। কিন্তু এই যে ভিলেন বাবাজি যেটা হয় আর কি, পাশ থেকে বলছে ব্যাপারটা কিন্তু ঠিক চলছে না, আমার কিন্তু দেখে ঠিক মনে হলো না। এইরকমভাবে পাশ থেকে যদি কেউ বলে একটা ভালো মানুষও তখন খারাপ হয়ে যাবে। তার মনের মধ্যে সন্দেহ জাগলো, ঠিক আছে, একটু হলেও জাগলো। যাই হোক, তবু ওথেলো জিনিসটা নিয়ে অত বাড়ালো না, কিন্তু ইয়াগো বারবার ওথেলোর কানে বিভিন্নভাবে বোঝাতে চাইলো যে ক্যাসিও আর ডেস্টিমোনা দুজন দুজনকে ভালোবাসে, ঠিক আছে। আর ওথেলোর তো এতটা জটিলতা ওথেলোর মধ্যে নেই, তবুও যখন কেউ বারবার করে বলে তখন বিভিন্ন জিনিস মাথায় আসে, যে বারবার করে ডেস্টিমোনা আমাকে ওকে ভালো মানে বাঁচানোর জন্য বলছে, জেনারেল পদে নেওয়ার জন্য বলছে, তার মানে কিছু একটা ব্যাপার হয়তো রয়েছে।
তারপরে তার বাবাও বলেছিল এরকম কথা, যাক বিভিন্ন জিনিস মাথায় আসে, তবুও কিন্তু সে এরকমভাবে জটিলভাবে নেয়নি, সাধারণভাবে সব চলছে, সব ঠিক আছে। কিন্তু ইয়াগোর বারবার বারবার করার পর ইয়াগো একদম আলটিমেট পর্যায়ে গেল, বলল তুমি যে রুমালটা ওকে দিয়েছিলে, তুমি যে রুমালটা ডেস্টিমোনাকে দিয়েছিলে, সেই রুমালটা ডেস্টিমোনার কাছে আছে নাকি দেখো তো, এটা দেখতে বললো। এবং এটা বলার পেছনেও একটা কারণ আছে, কারণ ইয়াগো আর এমিলিয়া এরা তো স্বামী স্ত্রী, তো ইয়াগো এমিলিয়াকে এসে বলেছিল যে একটা চক্রান্ত করতে হবে। কেন করতে হবে? যাই হোক চক্রান্ত করতে হবে। কি চক্রান্ত? একটা রুমাল, যে রুমালটা ডেস্টিমোনার ঘরে আছে, তুমি কোনোভাবে রুমালটা এমন জায়গায় ফেলো যাতে ক্যাশিও সেটা পায়, ঠিক আছে? তো এমিলিয়া সেই মতো রুমালটা ডেস্টিমোনার কাছ থেকে নিয়ে ক্যাসিওর মানে এমন একটা জায়গায় রাখলো যেখান থেকে ক্যাসিও পেতে পারে রুমালটা, ঠিক আছে? আর এমিলিয়াটাকে দেখো, এমিলিয়া হচ্ছে আমাদের ইয়াগোর বউ, এবং আরেকটি তার পদ হচ্ছে এমিলিয়া ডেস্টিমোনার পরিচারিকা, দেখভাল করে। তো যে পরিচারিকা হয় বা যে দেখভাল করে সে তো রানীর ঘরে যাবেই। তো ডেস্টিমোনার ঘরে এমিলিয়া গিয়ে রুমালটা নিল কোনোভাবে, রানীকে না বলে লুকিয়ে চুরিয়ে নিয়ে এমন জায়গায় ফেললো ক্যাশিও পেয়ে গেল। এবার ওথেলো গেল ডেস্টিমোনার কাছে, তোমাকে যে আমি রুমালটা দিয়েছিলাম রুমালটা কোথায়? ডেস্টিমোনা তো দেখাতে পারলো না, আর এদিকে তো ইয়াগো বারবার সন্দেহ ঢোকাচ্ছে, এবং পরে দেখা গেল যে রুমালটা ক্যাশিওর কাছে রয়েছে কোনোভাবে, সে মানে ইয়াগো আর কি প্রমাণ করে দিল ক্যাশিওর কাছে রয়েছে। ব্যাস, প্রমাণও করেনি হয়তো, রুমালটা ডেস্টিমোনার কাছে নেই, আর ওর পুরনো যে সমস্ত সন্দেহ রয়েছে মাথার মধ্যে ঢুকে, ওথেলোর যে সন্দেহগুলো পুরো ঢুকিয়েছিল ইয়াগো, এবং শুধু জাস্ট ডেস্টিমোনার কাছে জানতে চাইলে রুমালটা কোথায়, ডেস্টিমোনার রুমালটা সেই সময় বের করে দিতে পারলো না। ব্যাস, তখন এই ইয়াগোর কাছে ওথেলো গিয়ে বলছে আমি ছাড়বো না এদেরকে, তাহলে তুমি যেটা বলছো সেটাই তাহলে ঠিক, হয়তো এদের মধ্যে রয়েছে অ্যাফেয়ার্স, তুমি একে মারো, ক্যাসিওকে তুমি মারো। ওথেলো বলছে ইয়াগোকে, ক্যাসিওকে তুমি মারো, আমি এই সুন্দরী শয়তানকে আমি হত্যা করব। তো ওথেলো তখন ডেস্টিমোনার ঘরে গেল, তাকে শ্বাসরোধ করে মেরে দিল, আর কিছু জানতেই চাইলো না, সত্যিই কি কিছু ব্যাপার। এইটাই হচ্ছে আমাদের গল্পের মেন ধ্বংসের জায়গা, এবং এইখানেই ওথেলোর একটা মারাত্মক ভুল, তার আর একটু যাচাই করার দরকার ছিল, কি আসল ঘটনাটা কি, কেন এমনটা, কি আসল জিনিসটা জানা দরকার ছিল এরকম বড় স্টেপ নেওয়ার আগে। কিন্তু এই যে বীর যোদ্ধা, তার বীরত্ব রয়েছে, সে বিভিন্ন অ্যাডভেঞ্চার তার জীবনে রয়েছে, কিন্তু শুধু শক্তি বীরত্ব দিয়ে সব কিছু হয় না, মানসিক শান্তি চাই, কোনো কিছুকে অনুভব করতে হয়, ফিল করতে হয় হচ্ছেটা কি, একটু শান্ত হতে হয়, চারিদিক দেখতে হয়, প্রমাণিত হতে হয়, তারপরে চূড়ান্ত সেই যেটা না নিলেই নয় সেটা নিতে হয়। কিন্তু সেই অত কিছু সে আর ভাবলো না, সে রাগের বশে করে ফেললো, যেটা আমরা বারবার বলি, আমি এর আগের দিনও ম্যাকবেথের গল্পে বলেছি যে রাগের বশে কিছু করো না, একটু অপেক্ষা করো, যেটা তোমার মনে হচ্ছে আজকে এখনই করতে হবে, আজকের জন্য ওটা স্থগিত থাক, কালকে করব। তখনই মনকে বলো আজকে এটা তো করতেই হবে, আমি তোকে ছাড়বই না, ঠিক আছে আমি ওকে ছাড়বো না, কালকে ছাড়বো না, আজকে এই মুহূর্তের জন্য স্টপ রইল, স্থগিত রাখলাম, আমি বন্ধ করিনি, আমি স্থগিত রাখলাম, পোস্টপোন করলাম, আমি আগামীকাল দেখে নেবো ওকে। তুমি আজকে থেকে আগামীকাল পর্যন্ত যে লম্বা সময়টা তুমি নিজের মনকে দিলে, দেখবে ওইটুকু সময়ের মধ্যে তুমি পার্মানেন্টলি বুঝে যাবে তোমার সেই প্রতিশোধ বা তার বিরুদ্ধে ওইটা করা দরকার কিনা। এমনও হতে পারে যে হয়তো পরবর্তী ক্ষেত্রে তোমার মাইন্ড চেঞ্জ হলো যে না, এই জন্য শান্ত হতে হয়, যেটা ওথেলো করেনি। ওথেলো ওই রেগে গিয়ে ডেস্টিমোনা ঘুমন্ত অবস্থায় ছিল, তাকে শ্বাসরোধ করে মেরে দিল। এই প্রেম, এই ভালোবাসা কত কষ্ট করে দুজনের একদম দারুণ রোম্যান্টিক সেই গল্পের শুরুর দিকে ছিল কাহিনীটা, যে কি সুন্দর তাদের এই মানে প্রেম ভালোবাসাটা শুরু হয়েছিল। তারপরে যে মানে তার বাবাকে ছেড়ে চলে আসলো তাকে ভালোবেসে, আর সে জানতেই পারলো না সে ঘুমিয়েছিল, তাকে তার ভালোবাসার মানুষটা মেরে ফেললো কিভাবে? সন্দেহ করে, সন্দেহর চোখ, এবং এই সন্দেহটা থার্ড পার্সন কেউ একজন ঢুকিয়ে দিয়েছে। একবার আমার সাথে জানতেও চাইলো না আমার থেকে যে সত্যি জিনিসটা কি, কি আসল ঘটনাটা। এখানেই ভালোবাসার মৃত্যু হলো, সত্যিই দুঃখের। যাই হোক, তারপরে ওথেলো যখন এই জিনিসটা ঘটলো তখন কোনোভাবে
আর ওদিকে তো ইয়াগো চলে গেছে ক্যাসিওকে মারতে, ক্যাসিও কোনোভাবে বেঁচে ডেস্টিমোনার ঘরে আসলো এবং সেই সাথে সাথে এমিলিয়াও ডেস্টিমোনার ঘরে এসে দেখলো ডেস্টিমোনা মারা গেছে, ওথেলো মেরে ফেলেছে। তখন সে তার দুঃখ ধরে রাখতে পারেনি, সে তখন সত্যি কথা বলে ফেলে যে রুমালটা আমিই সরিয়েছিলাম এবং আমাকে ইয়াগো নির্দেশ দিয়েছিল। ঠিক আছে, তো আমি ইয়াগোর কথা এটা আমি বড় ভুল করে ফেলেছি। তখন ওথেলো রেগে গিয়ে আর ইয়াগোকে কি মারবে, ইয়াগোকে মারার আর প্রয়োজন নেই, কারণ ও তার ভালোবাসাকে খুন করে ফেলেছে পরের কথায়। তখন অনুশোচনায় দুঃখে ও নিজেকে নিজে খুন করলো, মানে যেটাকে বলে সুইসাইড। ওথেলো সেই মুহূর্তে ইয়াগোকে মারেনি, ও নিজেকেই নিজে হত্যা করে ডেস্টিমোনার পাশে পড়লো, মানে ডেস্টিমোনার কাছে গিয়েই নিজেকে হত্যা করে ডেস্টিমোনার গায়ের ওপর লুটিয়ে পড়লো। কারণ এখানে আর বলার কিছু নেই তো, কারণ ডেস্টিমোনার মৃত্যুর পর ডেস্টিমোনা তার কাছে আসলে যদি জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মারলে, তার উত্তর ওথেলো দিতে পারবে না। ওথেলো যে কাজটা করেছে সে ভীষণ তার জন্য অনুশোচনা করেছে, কারণ ভীষণ অন্যায় কাজ সে করেছে। মানে তার একটুখানি যাচাই করার দরকার ছিল, একটুখানি রাগটাকে প্রশমিত করে একটু জিনিসগুলো খোঁজার চেষ্টা করার দরকার ছিল, যেটা সে করেনি। তাই এই গল্প কিন্তু আমাদেরকে এটা শেখায় যে কারোর কথায় নয়, আগে নিজেকে নিজে বোঝো, তোমার প্রিয় লোকটাকে একটু বোঝার চেষ্টা করো, তার সাথে আলোচনা করো, আগে জিনিসটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, একটু অনুসন্ধান হোক, তারপরে সেই চূড়ান্ত যেটা আমাদের হাতে রয়েছে সেটা করব, যেটা উচিত। তুমি যদি শিক্ষিত হও, তুমি যদি ভদ্র সভ্য হও, তাহলে তোমার এটা করা উচিত। আর তোমার মধ্যে যদি শিক্ষার অভাব থাকে, তোমার মধ্যে শুধু বীরত্ব যোদ্ধাগিরি রয়েছে কিন্তু মেন্টালি বুদ্ধি নেই, তাহলে তুমি সামনের জনকেও ধ্বংস করে দেবে, তুমি নিজেও ধ্বংস হয়ে যাবে। ঠিক যেরকম ওথেলো করলো, ওথেলো সামনের জনকে ধ্বংস করলো, তার ভালোবাসা মানুষকে ধ্বংস করে নিজেও ধ্বংস হয়ে গেল। তো ওথেলো তারপর নিজেকে মেরে ফেললো এবং জিনিসটা জানাজানি হলো, ইয়াগোকে ফাঁসি দেওয়া হলো। জানা হলো ইয়াগো হচ্ছে সমস্ত কিছুর পেছনে, তো ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তো এর মধ্যে দিয়ে সুন্দর একটা গল্প একটা দুঃখের মধ্যে দিয়ে শেষ হলো। আমি গল্পটাকে ভীষণভাবে ফিল করে তোমাদেরকে পড়ালাম, আশা করি তোমরাও ফিল করলে। ফিলিংস জীবনে সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের প্রতি যখন তোমার ফিলিংস থাকবে না, ভালোবাসা থাকবে, তখন সেটাকে তুমি বিশেষ ভালোভাবে হৃদয়ে আত্মস্থ করতে পারবে। যাই হোক, আমি পুরো টেক্সটটা পড়ানোর চেষ্টা করলাম, যে কটা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি আমার 100% দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি পুরো বিষয়বস্তু বুঝতে পেরেছো। এবার কি করতে হবে, এবার আমাদের প্রয়োজন নোটস, কারণ অত বড় টেক্সট লাইন বাই লাইন পড়ালে তোমরাও বোরিং ফিল করতে। বিষয়বস্তু সম্পূর্ণটা আমরা জেনে গেছি, পুরো কাহিনীটাই আমি বলার চেষ্টা করেছি। এবার আমাদের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর চাই। ঠিক আছে, এবার তোমাদেরকে সেই পিডিএফ নোটস আমি দেখাবো, যেটা নিয়ে তোমরা বাড়িতে পড়াশোনা করো, কোথাও সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জানিও। ঠিক আছে, আর আমার অফলাইন স্টুডেন্টদেরকেও আমি সেই একই নোটস দেবো, ওরাও এই প্রশ্ন উত্তরগুলো পড়ে ওরা পড়া দেবে, তোমরা নিজেরা পড়ে নিজেরাই বাড়িতে নিজেদেরকে যাচাই করো। অনলাইনের প্রশ্ন উত্তর থাকবে, প্রশ্ন পাশে উত্তর, ঠিক আছে, পড়ে নেবে। তারপর তার উপর আমি একটা এমসিকিউ সেট বানিয়ে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করে, যেখানে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, উত্তর থাকবে না। সেগুলো উত্তর তোমরা করার চেষ্টা করবে, তারপর আমি উত্তরটাও তোমাদেরকে দিয়ে দেবো, উত্তর দেখে মিলিয়ে দেখে নেবে তুমি কটা ঠিক করলে। তো প্রথম স্টেপ হচ্ছে টেক্সটটা ভালো করে বোঝা, যেটা আমি বোঝালাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়ান লাইনার পাঞ্চ, যে পিডিএফ নোটসটা আমি দেবো বলছি সেটা নিয়ে একবার পড়া সব কটা ভালো করে। ঠিক আছে, পড়লে প্রত্যেকটা লাইন থেকে পরিচিত, কারণ তুমি টেক্সটটা ভালো করে বুঝেছো। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে এমসিকিউ যে সেটটার কথা আমি বলছি, সেই সেটটা নিয়ে তুমি প্রশ্ন দেখে কোন অপশানটা সঠিক হতে পারে টিক করবে, করে আমি তারপর উত্তরটা যখন দেবো উত্তরটা দেখে মিলিয়ে নেবে তুমি কটা ঠিক করতে পারলে। ব্যাস এইটুকু করলেই তুমি এই টেক্সট থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা হলে পারবে। আর আগামীতে তারপর সেট তো থাকবে, সেটের মধ্যে সব থাকবে, ওই সবের মধ্যে তোমার এই গল্পেরও প্রশ্ন উত্তর থাকবে। এই হচ্ছে আমাদের নোটস, পিডিএফ নোটস ওথেলো। দেখো, এই প্রথমে একটু বিষয় সংক্ষেপ রেখেছি, আমার মনে হয় আর বিষয় সংক্ষেপে পড়তে হবে না। উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি ওথেলো, যেটা আমি দারুণভাবে বুঝিয়েছি, আর প্রয়োজন নেই। তোমরা কি করবে, এই যে শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার, এটা কিন্তু বাছাই করা 80টা, এখানে টোটাল 80টা রয়েছে। এই যে ছোট্ট প্রশ্ন, তার ছোট্ট উত্তর, কিছু উত্তর এরকম অনলাইনার হবে, কিছু উত্তর ছোট্ট ওয়ার্ড হবে, যেটাতে যেরকম হয়। ঠিক আছে, প্রশ্ন উত্তর, কোনো হিজিবিজি কিচ্ছু নেই। এবং এই 80টা কিন্তু একদম বাছাই করা। এই যে 80টা প্রশ্ন রয়েছে টোটাল,
এই যে 80টা প্রশ্ন রয়েছে ওথেলোর। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা পাবে এবং পরপর তো পুরো আমাদের নোটস তো দিচ্ছি, তো এই 80টা প্রশ্ন সমেত পুরো পিডিএফ নোটসটা তোমাদের জন্য, তোমরা যারা ক্লাস করছো ক্লাসের শেষেই তোমরা এই নোটসটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার বেঙ্গলি মিনিং নিজে একটু বোঝার চেষ্টা করো, কোথাও সমস্যা হলে আমাকে জানিও। আর হাতে মোবাইল ফোনটা যদি পাও তাহলে খুব ভালো হয়, একটু মানে একটু সার্চ করে নেবে, কোনো ওয়ার্ডের যদি বাংলা মানে জানতে অসুবিধা হয় একটু গুগল ট্রান্সলেটে সার্চ করলেই পাওয়া যায়। আমি মনে করি কোনো একটা লাইনের তুমি যদি অর্থ না বলতে পারো, তার কারণ হতে পারে দুটো একটা ওয়ার্ড হয়তো তুমি বুঝতে পারছো না, যে ওয়ার্ডটা তুমি বাংলা মানে জানো না, সেটা সার্চ করে নিলেই হয়। কিন্তু পুরো লাইনের অর্থ বুঝবে না এমনটা হবে না, কারণ পুরোটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের কাজ এই প্রত্যেকটা পড়ে ফেলা, ঠিক আছে? এবং এই 80টার উপর আমি একটা সেট বানিয়ে দেবো, একটা প্রশ্ন তার 4টে অপশান, সেই সেটটাও তোমরা পিডিএফ ভার্সানে পেয়ে যাবে। সেই সেটে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, উত্তর কিন্তু একদম লাস্টে থাকবে। ঠিক আছে, তোমরা উত্তর না দেখে আগে নিজেরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করবে, দেখবে কোনটা উত্তর হয়, তারপরে মিলিয়ে দেখবে তুমি কটা ঠিক করলে।